সুপ্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমি তোমাদের আমার এই নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের প্লান্ট বায়োকেমিস্ট্রির উপর পাঠদান করব। আজকে আমার পাঠদানের যে বিষয়বস্তু সেটি চ্যাপ্টার 12-এ রয়েছে, প্রিন্সিপালস অফ সাম বায়োকেমিক্যালস মেথোডোলজিস। আমরা এই পদ্ধতিতে জানব উদ্ভিদের মধ্যে যে সমস্ত বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে, সেই রাসায়নিক পদার্থসমূহ কীভাবে শনাক্ত করা যায় তার বিভিন্ন টেকনিক সম্পর্কে আমরা জানব। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি প্রিন্সিপালস অফ সাম বায়োকেমিক্যালস মেথোডোলজিস। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লাগবে। এছাড়া যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার ক্লাসের পরে ইনবক্সে সেই প্রবলেমগুলি লিখে সেন্ড করবি। আমি পরবর্তী ক্লাস শুরু করার আগে সেই প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক প্রিন্সিপালস অফ সাম বায়োকেমিক্যাল মেথোডোলজিস। প্রথমে আমরা আলোচনা করব এর ভূমিকা নিয়ে, ইন্ট্রোডাকশনস। উদ্ভিদের মধ্যে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ রয়েছে। এই জৈব রাসায়নিক পদার্থ সমূহ উদ্ভিদের প্রজাতি ভেদে ভিন্ন হতে পারে। এমনকি উদ্ভিদের যে অঙ্গ পার্থক্যের কারণেও এই পদার্থ সমূহের ভিন্নতার সৃষ্টি হতে পারে। উদ্ভিদের অঙ্গ বলতে এখানে বোঝানো হয়েছে মূল, ফুল, কাণ্ড, পাতা, এই সমস্ত যে পার্টগুলি রয়েছে সেই সমস্ত পার্টেও ভিন্ন ভিন্ন এবং নির্দিষ্ট প্রজাতিতে নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট প্রকারের বায়োকেমিক্যাল সাবস্টেন্স থাকতে পারে। এই উদ্ভিদের বায়োকেমিক্যাল সাবস্টেন্স জানার জন্য আমাদের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয় এবং এই পদ্ধতির জন্য নির্দিষ্ট কিছু স্টেপস রয়েছে। সেই স্টেপস বা ধাপগুলো আমাদের অবশ্যই ফলো করতে হবে। তাহলে আমাদের স্টেপস বা ধাপ সমূহ কি? উদ্ভিদের জৈব রাসায়নিক পদার্থের প্রকৃতি, গঠন এবং এর অবস্থান সম্পর্কে জানতে হলে আমাদের বিভিন্ন ধরনের স্টেপস বা ধাপ পর্যায়ক্রমে অনুসরণ করতে হবে। এই ধাপগুলির উপরেই নির্ভর করে জৈব রাসায়নিক পদার্থগুলি আমরা কতটুকু বিশুদ্ধভাবে এবং সঠিকভাবে শনাক্ত করতে পারি। এই ধাপের মধ্যে যদি কোনো প্রবলেমস বা সমস্যার সৃষ্টি হয় বা ধাপগুলি আমরা সঠিকভাবে করতে না পারি, সেক্ষেত্রে আমরা সঠিক জৈব রাসায়নিক পদার্থটি উদ্ঘাটন করতে পারব না। তো প্রিয় ছাত্ররা, এই ধাপসমূহ আমাদের সঠিকভাবে ফলো করতে হবে এবং পদ্ধতিসমূহ সঠিকভাবে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পরিবেশে সেই স্টেপস বা ধাপগুলি আমাদের ফলো করতে হবে। তাহলে কি কি ধাপ আমাদের ফলো করতে হয়? প্রথমেই আমাদের ফলো করতে হবে বা প্রথম ধাপে রয়েছে প্লান্ট ম্যাটেরিয়ালস কালেকশন। আমাদের উদ্ভিদ নমুনা সংগ্রহ। যেহেতু উদ্ভিদের মধ্যেই বা উদ্ভিদের কোষের মধ্যেই এই জৈব রাসায়নিক পদার্থ সমূহ রয়েছে, তাই উদ্ভিদ নমুনা সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা কিভাবে এই উদ্ভিদ নমুনা সমূহ সংগ্রহ করব? প্রথমেই আমরা উদ্ভিদ নমুনা সংগ্রহ করার জন্য যে বিষয়টি মাথায় রাখতে হবে, প্রথমে আমাদের একটি ফ্রেশ স্যাম্পল, ফ্রেশ টিস্যু, ফ্রেশ প্লান্ট
টিস্যু আমাদের নিতে হবে এবং এই ফ্রেশ প্লান্ট টিস্যুটি যত দ্রুত সম্ভব উত্তপ্ত অ্যালকোহলে বা বয়েলড অ্যালকোহলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে। এতে কি হবে, যেন এই উদ্ভিদ উপাদানের সময়ের মধ্যে এনজাইমেটিক কোনো ক্রিয়া না ঘটতে পারে। সেজন্য আমাদের কালেক্ট করা স্যাম্পলটি দ্রুত বয়েলড অ্যালকোহলের মধ্যে দিতে হবে। এবং আমরা বলে রাখি, অ্যালকোহল একটি উত্তম বা প্রকৃষ্ট সলভেন্ট হিসেবে পরিগণিত হয়। এছাড়াও আমরা যদি দূরবর্তী কোনো স্থান হতে এই স্যাম্পলগুলি কালেক্ট করি, তাহলে সেই দূরবর্তী স্থান হতে কালেক্ট করার সাথে সাথেই উদ্ভিদ নমুনা সমূহকে শুকাতে হবে, অর্থাৎ ড্রাই স্পেসিমেন তৈরি করতে হবে। এই ড্রাই স্পেসিমেন সমূহ পলিথিনে ভরে সংরক্ষণ করা যায়। এই ড্রাই স্পেসিমেন হতে দীর্ঘদিন পর্যন্ত ওই স্পেসিমেনের মধ্যে অন্তর্নিহিত জৈব রাসায়নিক পদার্থ বিশ্লেষণের জন্য ব্যবহার করা যায়। এবার এই যে আমরা স্যাম্পল কালেকশন করব, সেই স্যাম্পল সময় দেখতে হবে যেন এখানে কোনো রোগাক্রান্ত অংশ না থাকে। কারণ কি, রোগাক্রান্ত অংশ যদি থাকে তাহলে সেই রোগাক্রান্ত অংশে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক ক্রিয়া একসাথে সংঘটিত হয় অণুজীবের ক্রিয়ার ফলে। তাহলে আমাদের সঠিক জৈব রাসায়নিক বস্তুটি পেতে একটু বেগ পেতে হয়। সেই জন্য আমরা ফ্রেশ স্যাম্পলের উপর জোর দিব। সেজন্য আমরা ফ্রেশ স্যাম্পলটি কালেক্ট করব। আর আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যেন স্যাম্পলটি সেম স্পেসিসে থাকে। সেম স্পেসিস বা একই প্রজাতির উদ্ভিদ অংশ কালেকশন করতে হবে। যদি ভিন্ন উদ্ভিদ অংশ থাকে বা ভিন্ন প্রজাতির উদ্ভিদ থাকে, তাহলে জৈব রাসায়নিক পদার্থের মধ্যে কিছুটা পার্থক্য সৃষ্টি হতে পারে। সেই জন্য আমরা লক্ষ্য রাখবো যেন সংগ্রহিত উদ্ভিদ নমুনাটি একই প্রজাতির হয়। এভাবে আমরা উদ্ভিদ নমুনাটি আমাদের চিনতে হবে, আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে। আমাদের যে উদ্ভিদ নমুনাটি আমরা সংগ্রহ করলাম তার সঠিক শনাক্তকরণ করার প্রয়োজন এবং প্রয়োজনে আমরা এই উপাদানটি বা ফেজ স্যাম্পলটিকে হারবেরিয়ামের মধ্যে আমরা সংরক্ষণ করতে পারি। এই হারবেরিয়ামের মধ্যে সংরক্ষিত নমুনাটি আইডেন্টিফিকেশনে কোনো সমস্যা হয় না। সেই জন্য এটি একটি প্রকৃষ্ট উদাহরণ হারবেরিয়াম, উদ্ভিদ নমুনা সংগ্রহের এবং সেখান থেকে স্যাম্পল নেওয়ার জন্য। এই যে হারবেরিয়াম নমুনায় আমরা কালেকশন করে রাখলাম, একে বলা হয় ভাউচার স্পেসিমেন। একে আমরা ভাউচার স্পেসিমেন বলে থাকি। তো প্রিয় ছাত্ররা, তাহলে দেখতে পাচ্ছি প্রথম যে স্টেপস সেটা হচ্ছে প্লান্ট মেটেরিয়ালস কালেকশন। তার মধ্যে আমরা এই বিষয়গুলি লক্ষ্য রাখবো। আমরা ফ্রেশ স্যাম্পল নিব, একই প্রজাতির উদ্ভিদকে আমরা কালেকশন করব। সেই প্রজাতিটি আমাদের সঠিকভাবে অবশ্যই শনাক্তকরণকৃত করা হবে এবং আমরা ড্রাই স্পেসিমেন হলে সেটাকে আমরা হারবেরিয়ামে রাখতে পারি। হারবেরিয়াম থেকে পুনঃ জৈব রাসায়নিক উপাদান পৃথকীকরণের জন্য ব্যবহার করতে পারি। আমাদের পরবর্তী যে স্টেপস, 2 নাম্বার স্টেপস, সেটা হচ্ছে এক্সট্রাকশন বা উপাদান সমূহের পৃথকীকরণ, এক্সট্রাকশন। এই যে আমরা ফ্রেশ স্যাম্পল বা প্লান্ট টিস্যু ব্যবহার করলাম বা সংগ্রহ করলাম, এই সংগ্রহিত নমুনাটি হতে কিভাবে এক্সট্রাকশন বা নিষ্কাশন করতে হবে তা নির্ভর করে ওই উদ্ভিদের মধ্যে বা ওই উদ্ভিদটির প্রাণীর পরিমাণ, উদ্ভিদটির গঠন এবং ওই উদ্ভিদের মধ্যে অবস্থানরত জৈব রাসায়নিক পদার্থের প্রকৃতির উপর। যেমন এই উদ্ভিদটি যদি বেশি পানিযুক্ত থাকে বা গঠন একটু হার্ড প্রকৃতির হয়, ড্রাই প্রকৃতির হয় এবং এর মধ্যে উদ্বায়ী পদার্থের পরিমাণ থাকে, সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা উদ্ভিদ নমুনা হতে এক্সট্রাকশন সমূহ আর আলাদা করতে পারি।
এই ফ্রেশ স্যাম্পল এর মধ্য থেকে আমরা সাধারণত উদ্ভিদের সাধারণত আমরা ফ্রেশ স্যাম্পল যদি হয় তাহলে আমরা রুট, লিফ, স্টেম বা ফ্লাওয়ার এই অংশ হতে আমরা উদ্ভিদ নমুনা হিসেবে ব্যবহার করি। এই নমুনাগুলি ছোট 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 করে কেটে যত দ্রুত সম্ভব অ্যালকোহলের মধ্যে আমরা উত্তপ্ত অ্যালকোহল, সেটা অবশ্যই উত্তপ্ত অ্যালকোহলের মধ্যে আমরা নিমজ্জিত করব। কারণ অ্যালকোহল হচ্ছে উৎকৃষ্ট দ্রাবক, আমি আগেও বলেছি। এই দ্রুত অ্যালকোহলে নিমজ্জিত করার অর্থ হচ্ছে যেন দেরি না হয়ে যায় বেশি, যেহেতু এগুলো ফ্রেশ স্যাম্পল, দেরি হলে ওই অঙ্গের মধ্যে বা মূল কাণ্ড পাতার মধ্যে বিভিন্ন ধরনের এনজাইমেটিক ক্রিয়া করতে পারে। সেই জন্য আমরা দ্রুত এই উপাদানগুলিকে ছোট ছোট টুকরা করে কেটে ডুবন্ত অ্যালকোহলে আমরা নিমজ্জিত করব। এরপরে এই উপাদান হতে এক্সট্রাক্ট সমূহ প্রয়োজন বোধে ব্লেন্ডারে ম্যাসেরেটেড করে আমরা ছেঁকে নিব। ছেঁকে যে উপাদানগুলি পাওয়া যায় সেখানে আমরা নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত জৈব রাসায়নিক পদার্থ পেতে পারি। এই নিষ্কাশন পদ্ধতি একটি জটিল ব্যাপার, কারণ আমরা যদি ভালোভাবে নিষ্কাশন না করতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত জৈব রাসায়নিক পদার্থটি এই উপাদানের বা টিস্যুর মধ্যে থেকে যেতে পারে। সেই জন্য নিষ্কাশন করতে হবে এমনভাবে যতক্ষণ পর্যন্ত না টিস্যু হতে সবুজ অংশ বের হয়ে যায়। কেন সবুজ অংশ বের করতে হবে? কারণ সবুজ অংশের মধ্যে ক্লোরোফিল নামক বর্ণকণিকাগুলি অবস্থান করে। তাই পুনঃ নিষ্কাশন করতে হবে যতক্ষণ পর্যন্ত না সবুজ অংশ পৃথক হয়ে টিস্যুটি সবুজ বর্ণবিহীন হয়। এইভাবে আমরা পুনঃভাবে নিষ্কাশন করতে পারি। নিষ্কাশনের ফলে এভাবে পুনঃ নিষ্কাশনের ফলে কি ঘটবে? ভিতরে যে কম আণবিক ওজন বিশিষ্ট পদার্থ সমূহ রয়েছে সেই কম আণবিক ওজন বিশিষ্ট পদার্থ বের হয়ে আসে। তাই আমাদের পুনঃ নিষ্কাশন করতে হবে। এছাড়া আমরা যদি ড্রাই স্যাম্পল যেমন শুষ্ক কাষ্ঠ, বীজ, মূল, কাণ্ড এই ধরনের ড্রাই স্যাম্পল ব্যবহার করি, তাহলে কি করতে হবে? এগুলিকে পর্যায়ক্রমে ইথার পেট্রোলিয়াম এবং ক্লোরোফর্মে নিমজ্জিত করতে হবে। এইভাবে আমরা ড্রাই স্যাম্পল হতে সাধারণত লিপিড অ্যান্ড টারপিনয়েডস পৃথকীকরণের জন্য ইথার, পেট্রোলিয়াম অ্যান্ড ক্লোরোফর্ম ব্যবহার করতে পারি এবং এর শেষে এরপরে আমরা যোগ করব অ্যালকোহল যোগ করতে পারি। এছাড়া আমাদের ড্রাই স্যাম্পলের মধ্যে বা স্যাম্পল যদি আমরা ভোলাটাইল বা উদ্বায়ী উপাদান হয়, উদ্বায়ী বস্তু থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের আরো নজর রাখতে হবে যেন উদ্বায়ী উপাদানটি বা কেমিক্যাল সাবস্টেন্সটি উড়ে না যায়। সেই জন্য একে আমরা টলুইন মিশ্রিত করে ঘন দ্রবণকে দ্রুত রেফ্রিজারেটরে বা ফ্রিজে সংরক্ষণ করব। এইভাবে আমরা এই ফ্রেশ স্যাম্পল হতে এবং ড্রাই স্যাম্পল হতে উপাদান সমূহের এক্সট্রাকশন বা নির্যাস আলাদা করতে পারি। এরপরে থার্ড যে স্টেপস বা তৃতীয় যে ধাপ, সেই তৃতীয় ধাপটি হচ্ছে সেপারেশন বা পৃথকীকরণ। এই যে আমরা স্যাম্পল থেকে এক্সট্রাকশন সমূহ পেলাম, সেই এক্সট্রাকশন সমূহকে আমরা ছেঁকে বা স্থিরভাবে রেখে দিলে দানার সৃষ্টি হবে।
সেই দানা থেকে উপরের অংশটুকু আমরা আলাদা করে নিব। আলাদা করে নিলে একে আমরা ক্রোমাটোগ্রাফির মাধ্যমে স্বতন্ত্রীকরণ করতে পারি বা আইসোলেশন করে পরীক্ষা করতে পারি। যদি একটি মাত্র উপাদান থাকে, ওই এক্সট্রাকশনে একটি মাত্র উপাদান থাকে, তাহলে আমরা সেখানে রিক্রিস্টালাইজেশন পদ্ধতির মাধ্যমে বিশুদ্ধকরণ করতে পারি। আর যদি অনেকগুলি উপাদান থাকে তাহলে আমরা একে ক্রোমাটোগ্রাফির বিভিন্ন দ্রাবকের সহায়তায় আমরা আইসোলেশন করতে পারি। তো এই যে উদ্ভিদের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান সমূহ রয়েছে তা আইসোলেশন এবং আইডেন্টিফিকেশনের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে বা মেথোডোলজিস রয়েছে। সেই মেথোডোলজিস আমরা এখন দেখব কি কি মেথোডোলজিসের মাধ্যমে আমরা এই প্লান্ট ম্যাটেরিয়ালস হতে বায়োকেমিক্যাল সাবস্টেন্সগুলি পৃথক করতে পারি। তো প্রিয় ছাত্ররা, আমরা দেখলাম এখন স্টেপস বা ধাপ। প্রথম ধাপে রয়েছে প্লান্ট ম্যাটেরিয়াল কালেকশন। সেখান থেকে আমরা কি কি ভাবে স্যাম্পল কালেকশন করব জানলাম। এক্সট্রাকশনগুলি কিভাবে কালেকশন করতে হবে সেটা আমরা দেখলাম, এবং সেই এক্সট্রাক্ট হতে বায়োকেমিক্যাল সাবস্টেন্সগুলি কিভাবে পৃথক করতে হয় সেই সম্পর্কে আমরা জানলাম। সেই পৃথকীকরণ পদ্ধতিগুলি আমরা এখন জানব। প্রথমেই রয়েছে ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি পদ্ধতি। তাহলে যে সমস্ত পদ্ধতির মাধ্যমে আমরা বায়োকেমিক্যাল সাবস্টেন্স পৃথক করতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে ক্রোমাটোগ্রাফি পদ্ধতি। স্পেকট্রোফটোমেট্রি, ডায়ালাইসিস, মেমব্রেন ফিল্ট্রেশন, ইলেকট্রোফোরেসিস, এই ধরনের পদ্ধতির মাধ্যমে আমরা উদ্ভিদের মধ্যে যে সমস্ত জৈব রাসায়নিক পদার্থ রয়েছে সেই জৈব রাসায়নিক পদার্থগুলি সেপারেশন করতে পারি। তো কি পদ্ধতি? ক্রোমাটোগ্রাফি, স্পেকট্রোফটোমেট্রি, ডায়ালাইসিস, মেমব্রেন ফিল্ট্রেশন, ইলেকট্রোফোরেসিস। এখন আমরা এই ক্রোমাটোগ্রাফির পদ্ধতিতে কিভাবে উপাদান সমূহ পৃথক করা যায় সেই টেকনিক সম্পর্কে একটু আলোচনা করব। ক্রোমাটোগ্রাফি প্রক্রিয়াটি বিজ্ঞানী মার্টিন 1944 সনে 1944 এই সময়ে আবিষ্কার করেন, এবং এটি একটি বহুল প্রচলিত এবং সুবিধাজনক পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে উদ্ভিদের ভিতরে জৈব রাসায়নিক পদার্থ অতি সহজেই শনাক্তকরণ করা যায়। এই পদ্ধতির যে মেন থিম বা যে ধারণা সেটি হচ্ছে কোনো মাধ্যমের মধ্য দিয়ে চলমান দ্রাবকের সহায়তায় দ্রাবকের মধ্যে বিভিন্ন যৌগ হতে যৌগ সমূহের পৃথক করার যে পদ্ধতি তাকে বলা হয় ক্রোমাটোগ্রাফি। এই
প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত বিভিন্ন দ্রবের গতির পার্থক্যের কারণে এই দ্রবসমূহ বা উপাদানসমূহ পৃথক করা যায়। এটি সাধারণত একটি প্রারম্ভিক বিন্দু হতে দ্রবণে দ্রবীভূত দ্রবের ভ্রমণ দূরত্ব এবং দ্রাবকের ভ্রমণ দূরত্বের অনুপাতকে আরএফ ফ্যাক্টর বলা হয়। আরএফ ফ্যাক্টর, আর মানে আর হচ্ছে রিটেনশন ফ্যাক্টর। এই রিটেনশন ফ্যাক্টর বা আরএফ একটি নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের নির্দিষ্ট উপাদানের জন্য নির্দিষ্ট হয়ে থাকে। তাহলে আরএফ ভ্যালু সমান কি? traveled distance by the component divided traveled distance by the solvent। অর্থাৎ একটি দ্রবের ভ্রমণ দূরত্ব এবং দ্রাবকের ভ্রমণ দূরত্বের যে অনুপাত তাকেই বলা হয়ে থাকে রিটেনশন ফ্যাক্টর বা আরএফ। এই আরএফ এর মান একটি নির্দিষ্ট যৌগের জন্য বা উপাদানের জন্য নির্দিষ্ট হয়ে থাকে। আমরা উপযুক্ত পরিবেশে সঠিক নিয়মে যদি এই প্রক্রিয়াটি অর্থাৎ ক্রোমাটোগ্রাফি প্রক্রিয়াটি অবলম্বন করি তাহলে আমরা সহজেই নির্ভুলভাবে ওই উদ্ভিদ উপাদানের মধ্যে কি কি রাসায়নিক জৈব রাসায়নিক পদার্থ রয়েছে তা শনাক্ত করতে পারবো। এর সাথে সাথে আমরা এর ফাংশনাল গ্রুপ সম্পর্কেও জানতে পারবো। এই যে ফাংশনাল গ্রুপ সম্পর্কে জানতে পারি এবং এর উপাদান সমূহ কি রয়েছে তা জানতে পারবো যদি আমরা নির্ভুলভাবে প্রক্রিয়াটি বা ধাপসমূহ অনুসরণ করি। সেক্ষেত্রে এবার আমরা দেখি টাইপস অফ ক্রোমাটোগ্রাফি। বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফি রয়েছে। প্রথমে আমরা আলোচনা করব পেপার ক্রোমাটোগ্রাফি। পেপার ক্রোমাটোগ্রাফি। 2 নাম্বার থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি। কলাম ক্রোমাটোগ্রাফি এবং ফাইনালি আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। তো প্রিয় ছাত্ররা, আমরা দেখলাম বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফি পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি, কলাম ক্রোমাটোগ্রাফি এবং আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। এই একটি উদ্ভিদের কোন পদ্ধতিটি আমরা অনুসরণ করব তা নির্ভর করে ওই উদ্ভিদের মধ্যে নিমজ্জিত পদার্থের বা রাসায়নিক পদার্থের প্রকৃতির উপর এবং এই উপাদানটি জৈব রাসায়নিক পদার্থটি কি প্রকৃতির তার উপর। আমরা পেপার ক্রোমাটোগ্রাফির মধ্যে সাধারণত দেখি যে উপাদানটি পানিতে দ্রবীভূত হয়, ইথার এ দ্রবীভূত হয়, পেট্রোলিয়ামে
দ্রবীভূত হয়, বুটানলে দ্রবীভূত উপাদান, অ্যাসিটোনে দ্রবীভূত উপাদান। তাহলে পেপার ক্রোমাটোগ্রাফিতে আমরা দ্রাবক বা সলভেন্ট হিসেবে ব্যবহার করতে পারি পানি, ইথার, পেট্রোলিয়াম, বিউটানল, অ্যাসিটোন, এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ অ্যালকোহল। এই উপাদানটি হচ্ছে দ্রাবক হিসেবে ব্যবহার করা যায়। আমরা এই পদ্ধতি বা পেপার ক্রোমাটোগ্রাফি পদ্ধতি করে আমরা সেপারেশন করতে পারি কার্বোহাইড্রেটস শর্করা, আমরা পারি নিউক্লেইক অ্যাসিড, আমরা পারি বিভিন্ন ধরনের পিগমেন্টস বা রঞ্জক পদার্থ সমূহ, ফেনোলিক কম্পাউন্ডস, এই ধরনের উপাদান সমূহ ব্যবহার করার জন্য আমরা এই পেপার ক্রোমাটোগ্রাফি পদ্ধতিটি ব্যবহার করে থাকি। এরপর আসো থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে সাধারণত যেটা ব্যবহার করা হয়, এই লিপিড জাতীয় যে সমস্ত উপাদান রয়েছে সেই লিপিড জাতীয় উপাদান সমূহ পৃথকীকরণের জন্য এই থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি পদ্ধতিটি ব্যবহার করা হয়। তাহলে লিপিড জাতীয় উপাদান সমূহ পৃথকীকরণের জন্য আমরা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি পদ্ধতিটি ব্যবহার করি। এই পদ্ধতিতে যে সমস্ত উপাদান সমূহ পৃথক করা যায় তার মধ্যে রয়েছে লিপিড, স্টেরয়েডস, ক্লোরোফিলস। এই উপাদান সমূহ আমরা এই থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে পৃথক করতে পারি। গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি। গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে আমরা দেখে থাকব, যদি জৈব রাসায়নিক উপাদানটি ভোলাটাইল হয়, ভোলাটাইল বা উদ্বায়ী বা এসেনশিয়াল অয়েল হয়, সেই ক্ষেত্রে আমরা গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি পদ্ধতিটি ব্যবহার করি। এই পদ্ধতির মাধ্যমে আমরা যে উপাদান সমূহ পৃথক করে থাকি সেই উপাদান সমূহের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড, এর মধ্যে আমরা যা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে মনো অ্যান্ড সেসকুইটারপিনয়েডস। মনো এবং সেসকুইটারপিনয়েডস উপাদান, এই আমরা জানি মনো এবং সেসকুইটারপিনয়েডস বা টারপিনয়েডস পদার্থ সমূহ উদ্বায়ী হয়ে থাকে। সেই জন্য আমরা এই গ্যাস লিকুইড যে ক্রোমাটোগ্রাফি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির মাধ্যমে আমরা এই উপাদান সমূহ পৃথক করতে পারি। এরপর আসো কলাম ক্রোমাটোগ্রাফি। কলাম ক্রোমাটোগ্রাফির মাধ্যমে যখন একাধিক জৈব সমূহ রয়েছে, জৈব রাসায়নিক পদার্থ পৃথক করতে হবে, তখন আমরা এই কলাম ক্রোমাটোগ্রাফি পদ্ধতিটি ব্যবহার করব। এবং সর্বশেষ রয়েছে আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা প্রোটিন এবং বিভিন্ন ধরনের চার্জ যুক্ত সাবস্টেন্স রয়েছে, সেই প্রোটিন এবং চার্জ যুক্ত সাবস্টেন্স সমূহকে পৃথকীকরণের জন্য এই আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি পদ্ধতি ব্যবহার করা হয়। সুপ্রিয় ছাত্ররা, আমরা কি জানলাম? আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফি পদ্ধতি রয়েছে, তার মধ্যে রয়েছে পেপার, থিন লেয়ার, গ্যাস লিকুইড, কলাম এবং
আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। এই প্রত্যেকটি ক্রোমাটোগ্রাফির মাধ্যমে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা পদ্ধতিটি সিলেক্ট করব, অর্থাৎ ওই জৈব রাসায়নিক পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে যে কোন পদ্ধতি আমাকে বাছাই করতে হবে। তাহলে আমরা জৈব পদার্থের প্রকৃতির উপর একটি বা দুটি বা ততোধিক পদ্ধতি ব্যবহার করে যৌগটি সঠিকভাবে শনাক্তকরণ করতে পারি। প্রিয় ছাত্ররা, আমরা এখন আলোচনা করব পেপার ক্রোমাটোগ্রাফি। আমরা বললাম যে বিজ্ঞানী মার্টিন সর্বপ্রথম 1944 সনে এই পেপার ক্রোমাটোগ্রাফি পদ্ধতিটি আবিষ্কার করেন এবং এই পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে অতি সহজেই উদ্ভিদ নমুনা হতে তার জৈব রাসায়নিক পদার্থ সমূহ সঠিকভাবে শনাক্তকরণ করা যায়। এই জন্য একটি হোয়াটম্যান ফিল্টার পেপারের 1 অথবা 3 নং হোয়াটম্যান পেপার হতে কিনার হতে সরু করে একটি অংশ কেটে নিতে হবে। তাহলে এটি একটি পেপার ক্রোমাটোগ্রাফি বা ক্রোমাটোগ্রাফি পেপার, যা কিনারা হতে যে সরু বা এর দূরত্ব হবে 2.5 সেন্টিমিটার। এই অংশ করে দাগ দিয়ে দিব পেন্সিল দিয়ে এবং উপরের দিকে আমরা সর্বোচ্চ 10 থেকে 12 সেন্টিমিটার অংশ এইভাবে কেটে নিব এবং নিচের থেকে উপরের অংশে যে দূরত্ব থাকবে সেই দূরত্ব হবে 1.5 সেন্টিমিটার। অর্থাৎ ক্রোমাটোগ্রাফি পেপারের নিচের অংশ থেকে উপরের দিকে পেন্সিল দিয়ে একটি সরু লাইন টেনে দিব, যার উচ্চতা হবে 1.5 সেন্টিমিটার। এরপর এই লাইনের অংশে একটি স্পট বা অরিজিন দিতে দিব। অরিজিন বা উৎস হচ্ছে যেখানে স্যাম্পলটি রাখা হবে বা নমুনাটি রাখা হবে। সাধারণত এই স্যাম্পল বা নমুনা রাখার জন্য মাইক্রো পিপেট অথবা রক্ত নেওয়ার যে সাধারণ পিপেট, সেই পিপেট ব্যবহার করা হয়। এই পিপেট ব্যবহার করে এই অংশের মধ্যে একটি ক্রস চিহ্ন অথবা ডট চিহ্ন দিয়ে আমরা জায়গাটি নির্দিষ্ট করব। আমাদের মনে রাখতে হবে এই যে স্পট চিহ্ন বা অরিজিন চিহ্নিত করলাম, তার ব্যাস কখনোই 0.5 এর বেশি হবে না। অর্থাৎ এই চিহ্নটি 0.5 এর সেন্টিমিটারের অধিক হবে না। এভাবে আমরা একটি ছোট ক্রোমাটোগ্রাফিক পেপার অংশটা কেটে তার মধ্যে আমরা পরীক্ষাটি পরিচালনা করতে পারি। পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে তিনটি পদ্ধতিতে আমরা পরীক্ষাটি চালাতে পারি। একটি হচ্ছে অ্যাসেন্ডিং মেথড বা আরোহক পদ্ধতি,
বা ঊর্ধ্বমুখী পদ্ধতি, ডিসেন্ডিং মেথড বা অধোমুখী পদ্ধতি, এবং এর সাথে রয়েছে টু ডাইমেনশন পদ্ধতি। তো আমরা এই অ্যাসেন্ডিং পদ্ধতি, ডিসেন্ডিং পদ্ধতি এবং টু ডাইমেনশন পদ্ধতির মাধ্যমে দ্রবের মধ্যবর্তী উপাদান সমূহ আমরা পৃথক করতে পারি। তাহলে দেখে নিয়ে যাক অ্যাসেন্ডিং পদ্ধতিটা কি রকম। অ্যাসেন্ডিং পদ্ধতি বা ঊর্ধ্বমুখী পদ্ধতি, প্রথমে আমাদের এইরকম একটি বড় ক্রোমাটোগ্রাফি পেপার থেকে ছোট একটি অংশ কেটে নিতে হবে, যার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যে দূরত্ব সেটা হবে 2.5 সেন্টিমিটার এবং এর উচ্চতা হবে, অর্থাৎ এর ওয়াইড হবে 2.5, লেন্থ 10 to 12 সেন্টিমিটার এবং এই লেন্থের 1.5 উপরে একটি দাগ দিতে হবে, যার উপরে আমরা স্যাম্পল বা স্পট রাখবো। সেটার অবশ্যই ব্যাস 0.5 সেন্টিমিটারের ঊর্ধ্বে হবে না। এরপর আমরা কি করব, আমরা একটি ক্রোমাটোগ্রাফি জার ব্যবহার করব। তাহলে এটি হচ্ছে ক্রোমাটোগ্রাফি জার। ক্রোমাটোগ্রাফি জার, এই ক্রোমাটোগ্রাফি জার এর মধ্যে আমাদের এই ক্রোমাটোগ্রাফিক পেপারটি রাখতে হবে। সেজন্য এই জারটিকে একটি কর্ক দ্বারা বন্ধ করে দিতে হবে এবং বন্ধ করার পূর্বে এর মধ্যে ক্রোমাটোগ্রাফি পেপারটি, স্পটেড যুক্ত ক্রোমাটোগ্রাফিক পেপারটি নিমজ্জিত করতে হবে এবং এই কর্কের মাঝখানে ছিদ্র করে এই পেপারটি যেন আমরা কোনো উপাদানের সাহায্যে, যেমন গ্লাস রড রয়েছে বা আংটার মাধ্যমে আটকে দিব, যাতে পেপারটি উপর থেকে নিচের দিকে ঝুলে থাকে। এবার এই স্পট তৈরি করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। প্রথমে আমরা এই মাইক্রোপিপেট বা রক্ত নেওয়ার স্যাম্পল দিয়ে যে এক্সট্রাক্ট আলাদা করলাম সেই এক্সট্রাক্ট আস্তে আস্তে প্রয়োগ করব এবং ক্রমান্বয়ে বা ধাপে ধাপে শুকাতে হবে। শুকিয়ে এই স্পট বা স্যাম্পলটি আমাদের ক্রোমাটোগ্রাফি পেপারের সাথে আটকে দিতে হবে। এবার এই ক্রোমাটোগ্রাফি জারের ভিতরে ক্রোমাটোগ্রাফি পেপারটি দিতে হবে। ক্রোমাটোগ্রাফি পেপার দিতে হবে। পেপার দিয়ে একটি কর্ক দিয়ে সেই জারটির মুখ বন্ধ করে দিতে হবে। জারটির মুখ বন্ধ করে দিতে হবে এবং কর্কের মাঝখানে ছিদ্র থাকবে, তার মধ্যে দিয়ে একটি আংটার সাহায্যে এই ক্রোমাটোগ্রাফি পেপারটি, স্পটেড যুক্ত ক্রোমাটোগ্রাফি পেপারটি ঝুলন্ত অবস্থায় থাকবে এবং এই জারের মধ্যে যে সলভেন্ট থাকবে সেই সলভেন্ট দেওয়ার সময় বা ক্রোমাটোগ্রাফিক পেপারটি স্থাপন করার সময় লক্ষ্য করতে হবে যেন কোনোভাবেই এই স্পট অংশটি সলভেন্টের মধ্যে ডুবে না যায়। সলভেন্ট হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি? আমরা ফেনল, ওয়াটার, অ্যালকোহল, ইথার, পেট্রোলিয়াম, এই সমস্ত উপাদান সমূহ আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই যে সলভেন্ট দিলাম, সলভেন্টের মধ্যে ক্রোমাটোগ্রাফিক পেপারটি আমরা নিমজ্জিত করে দিব। এবার এই সলভেন্টের বা দ্রাবক সমূহ আস্তে আস্তে ক্রোমাটোগ্রাফিক পেপারের
উপর দিকে আরোহণ করতে থাকবে। আরোহণ করতে থাকলে এই স্পট অংশের মধ্যে বা যে এক্সট্রাক্ট সমূহ ছিল সেই এক্সট্রাক্ট অংশের মধ্যে যে জৈব রাসায়নিক পদার্থ রয়েছে সেটাও উপর দিকে আরোহণ করতে থাকবে। আরোহণ করতে করতে এরা তাদের বর্ণ অনুসারে বা আরের ভ্যালু মান অনুসারে বিভিন্ন ধরনের চিহ্ন বা কালার করতে থাকবে। তো আমি একটু কিছু কালার আমরা দিয়ে দিচ্ছি, এরকম কালার সৃষ্টি করে থাকে, কালার সৃষ্টি করে থাকে। কালার সৃষ্টি করতে থাকবে। প্রিয় ছাত্ররা, আমরা দেখব যে এই যে সলভেন্ট এর ভ্রমণ বা চলতে থাকলে যখন ক্রোমাটোগ্রাফি পেপারের ঠিক প্রান্তের দিকে চলে আসে তার আগেই আমাদের এই ক্রোমাটোগ্রাফি পেপারটি আলাদা করতে হবে। পরকটি খুলে ক্রোমাটোগ্রাফি পেপারটি আলাদা করতে হবে এবং যে পর্যন্ত দ্রাবক চলাচল করেছে সেইখানে একটি দাগ দিতে হবে। তাহলে এটা আমরা দ্রাবকের ভ্রমণ দূরত্ব, এটা এই দাগটি হবে দ্রাবকের ভ্রমণ দূরত্ব। ফ্রন্ট লাইন টেনে দিতে হবে। ওকে, ফ্রন্ট লাইন টেনে দিয়ে এই ক্রোমাটোগ্রাফি পেপারটি শুকাতে হবে। শুকালে দেখব যে এই যে স্পট ছিল সেই স্পটের মধ্যে যে সমস্ত জৈব রাসায়নিক উপাদান ছিল তার দ্রাবকের সাথে সাথে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে এবং তাদের আরএফ ভ্যালু মান অনুসারে এই সমস্ত ক্রোমাটোগ্রাফিক পেপারে একটি দাগ সৃষ্টি করছে। এই দাগগুলি যত পেপারটি শুকিয়ে যাবে তত স্পষ্ট হবে। অনেক সময় এই দাগগুলি স্পষ্ট হয় না, তখন কি করা যায়? তখন ক্রোমাটোগ্রাফি ক্রোমাটোগ্রাফিক রিয়াজেন্ট স্প্রে করে আমরা শুকিয়ে এই দাগগুলি স্পষ্ট করতে পারি। তাহলে দেখব যে যদি এটা পিগমেন্টের জন্য হয় তখন এই স্পট থেকে উপরের যে স্থান সেই স্থানে একটি হালকা সবুজ বর্ণের দাগ সৃষ্টি করেছে, সেটা হচ্ছে ক্লোরোফিল বি। তাহলে এটা ক্লোরোফিল বি। এর উপরে গাঢ় সবুজ বর্ণের একটি স্পট তৈরি করবে, সেটা ক্লোরোফিল এ। এর উপরে হালকা একটি স্পট তৈরি করবে যে হলুদ বর্ণের, সেটা জ্যান্তোফিল হবে এবং তার উপরে আরেকটি স্পট তৈরি করবে কমলা বর্ণের, সেটা হবে ক্যারোটিন। এইভাবে ক্রোমাটোগ্রাফিক পেপারের উপর ধাবমান দ্রাবকের সহায়তায় ক্রোমাটোগ্রাফিক পেপারের মধ্যে যে স্পট বা স্যাম্পল রয়েছে সেই স্যাম্পলের মধ্যে রাসায়নিক পদার্থ চলাচল করবে এবং এরকম একটি স্পট তৈরি করবে। এই স্পটগুলির আরএফ ভ্যালুর মাধ্যমে আমরা যৌগ সমূহকে পৃথক করতে পারি। প্রিয় ছাত্ররা, আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে এর ডিসেন্ডিং পদ্ধতি এবং ক্রোমাটোগ্রাফিক পেপারের যে প্রিন্সিপালস এবং কিভাবে এক্সট্রাক্ট সমূহ নিয়ে এই পদ্ধতিটি করা যায় সেটা আমরা আলোচনা করি। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আর আজকের ক্লাসে যদি কোনো সমস্যা হয়, বুঝতে কোথাও, অবশ্যই ইনবক্সে টেক্সট করবে। এতক্ষণ ধৈর্য সহকারে আমাকে শোনার জন্য আমি অবশ্যই কৃতজ্ঞতা বোধ করছি। তোমাদের সুস্থতা কামনা করছি ঢাকা কলেজ পরিবারের পক্ষে
উদ্ভিদ বিজ্ঞান হতে আমাকে ক্লাসটি পরিচালনা করার সুযোগ দেওয়ার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, বেস্ট অফ লাক।